সেই মুঘল যুগের আজকে আমরা বাবরের সম্পর্কে 30টি খুবই গুরুত্বপূর্ণ বিগত বছরের আসা প্রশ্ন আমরা আলোচনা করব এবং এই প্রশ্নগুলো আগামী দিনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখে নেব আমরা গুরুত্বপূর্ণ এই 30টি প্রশ্নকে, ঠিক আছে? এবং তোমাদের কাছে এটা অনুরোধ রইল যে তোমরা পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্নটাতে কী বলা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন আমাদের বাবর, ঠিক আছে? বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাবরের পুরো নাম কি ছিল? তো বাবরের পুরো নাম ছিল জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর, ঠিক আছে? বাবর কত খ্রিস্টাব্দে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তো বাবর 1483 খ্রিস্টাব্দে ফারগানা নামক স্থানে, যেটা উজবেকিস্তানে পড়ছে বর্তমানে, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাবর তার পিতার দিক থেকে কার এবং মাতার দিক থেকে কার বংশধর ছিলেন? তো তুমি মনে রাখবে যে বাবর পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন, ঠিক আছে? এই পঞ্চমতম বংশধর বা 14তম বংশধর এসব মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখবে যে বাবর পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। পরবর্তী প্রশ্ন, বাবরের পিতার নাম কি ছিল যিনি ফরগনার শাসক ছিলেন? তো তার পিতার নাম ছিল ওমর শেখ মির্জা। ওমর শেখ মির্জা। পরবর্তী প্রশ্ন, মাত্র 11 বছর বয়সে 1498 খ্রিস্টাব্দে বাবর কোন অঞ্চলের সিংহাসনে বসেছিলেন? তো বাবর ফরগনা অঞ্চলের সিংহাসনে বসেছিলেন। বাবর কত খ্রিস্টাব্দে কাবুল জয় করেন? তো বাবর 1504 খ্রিস্টাব্দে কাবুল জয় করেন। কত খ্রিস্টাব্দে বাবর পাদশাহ বা বাদশাহ উপাধি ধারণ করেছিলেন? তো বাবর 1507 খ্রিস্টাব্দে পাদশাহ বা বাদশাহ উপাধি ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাবর কত সালে প্রথমবার ভারত আক্রমণ করেন? ভেরা দুর্গ আক্রমণ করেছিল কত সালে সেটা? তো সেটা হলো 1519 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কোন তারিখে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 21 এপ্রিল 1526 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল? তো তিনি প্রথম যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? তো প্রথম যুদ্ধে তিনি লোদি বংশের শেষ বা অন্তিম শাসক ইব্রাহিম লোদিকে হত্যা করেছিলেন। পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন বিশেষ যুদ্ধ কৌশল ব্যবহার করেছিলেন? পানিপথের প্রথম যুদ্ধে তিনি তুলুঘমা বা রুমি কৌশল বা রুমি পদ্ধতি ব্যবহার করেছিলেন। ভারতের ইতিহাসে প্রথম কোন যুদ্ধে কামান ও বারুদের ব্যাপক ব্যবহার দেখা দেয়? তো ভারতের ইতিহাসে পানিপথের যে প্রথম যুদ্ধ হয়েছিল সেখানেই বাবর বহুল পরিমাণে কামান এবং বারুদের ব্যাপক ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পানিপথের যুদ্ধে বাবরের প্রধান দুজন গোলন্দাজ কে ছিলেন? তো নাম দুটো মনে রেখো, একটার নাম হলো ওস্তাদ আলী আর একজনের নাম হচ্ছে মুস্তাফা, ঠিক আছে? এই দুজন হলো প্রধান গোলন্দাজ। পানিপথের যুদ্ধের পর অতিরিক্ত দানশীলতার জন্য বাবরকে কী উপাধি দেওয়া হয়েছিল? তো পানিপথের যুদ্ধের পর অতিরিক্ত দানশীলতার জন্য বাবরকে কালান্দার উপাধি দেওয়া হয়েছিল। তারপর বিখ্যাত খানোয়ারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ঠিক তার পরের বছর, অর্থাৎ 1526 সালে যখন হয়েছিল তার ঠিক পরের বছর হয়েছিল খানোয়ারের যুদ্ধ, ঠিক আছে? তো এটা হলো 1527 খ্রিস্টাব্দে। সরি, ডাকটা কোথায় দিচ্ছি, 1527 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, খানোয়ারের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন? খানোয়ারের যুদ্ধে বাবর মেবারের রানা সঙ্গ বা রানা সংগ্রাম সিংকে তিনি পরাজিত করেছিলেন খানোয়ারের যুদ্ধে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, সৈন্যদের উৎসাহিত করতে বাবর কোন যুদ্ধে
যুদ্ধের আগে জিহাদ বা ধর্মযুদ্ধ ঘোষণা করেছিলেন এবং মদ্যপান ত্যাগ করেছিলেন। তো সৈন্যদের উৎসাহিত করার জন্য বাবর খানোয়ার যুদ্ধের আগে জিহাদ বা ধর্মযুদ্ধ ঘোষণা করেছিলেন এবং তিনি মদ্যপান ত্যাগ করেছিলেন। তো অপশান কী হয়ে যাবে? অপশান বি, খানোয়ার যুদ্ধের আগে তিনি এইরকম জিহাদ ঘোষণা করেন। তারপর কোন যুদ্ধ জয়ের পর বাবর গাজী বা ধর্মযোদ্ধা উপাধি গ্রহণ করেছিলেন? তো তিনি খানোয়ার যুদ্ধের পর গাজী বা ধর্মযোদ্ধা উপাধি ধারণ করেছিলেন খানোয়ার যুদ্ধের পর। মালবের রাজপুত শাসক মেদিনী রায়ের বিরুদ্ধে বাবরের চাঁদেরি যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তাহলে আমরা এখান থেকে জানতে পারছি যে বাবর মেদিনী রায়ের সাথে চাঁদেরি যুদ্ধ করেছিল, ঠিক আছে, এবং সেটা কত সালে করেছিল? ঠিক তার পরের বছর অর্থাৎ 1528 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ঘরঘোড়ার যুদ্ধ বা ঘরঘোড়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে লড়া হয়েছিল? তো তার পরের বছর অর্থাৎ 1529 খ্রিস্টাব্দে ঘরঘোড়ার যুদ্ধ লড়েছিলেন তিনি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ঘরঘোড়ার যুদ্ধে বাবর কাদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেন? তো ঘরঘোড়ার যুদ্ধে বাবর আফগানের মাহমুদ লোদি এবং বাংলার সুলতান নুসরাত শাহের বাহিনীকে পরাজিত করেছিলেন। দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের মধ্যযুগীয় ইতিহাসে প্রথম কোন যুদ্ধ জল ও স্থল উভয় পথেই লড়া হয়েছিল? তো প্রথম কোন যুদ্ধ ছিল যেটা জল এবং স্থল উভয় পথেই লড়া হয়েছিল, জলপথে এবং স্থলপথে? তো এটা ছিল ঘরঘোড়ার যুদ্ধ, ঠিক আছে। তারপর দেখো বাবরের আত্মজীবনীর নাম কি? বাবরের আত্মজীবনীর নাম হলো বাবরনামা। বাবরের আত্মজীবনীর নাম বাবরনামা বা তুজুকি বাবরি। তুজুকি বাবরি বা বাবরনামা মূলত কোন ভাষায় রচিত হয়েছিল? তো এটা তুর্কি ভাষা বা চাকতাই তুর্কি ভাষায় রচিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আকবরের রাজত্বকালে বাবরনামা কে তুর্কি ভাষা থেকে ফরাসি ভাষায় অনুদিত করেছিল? তো আকবরের রাজত্বকালে বাবরনামাকে তুর্কি থেকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন আব্দুল রহিম খান খানান। দেখো আমি তোমাদের এখানে একটা কথা বলি, বাবর যে বইটা লিখেছিল তার নাম ছিল তুজুকি বাবরি। সেই বইটাকে যখন তুর্কি ভাষা থেকে ফরাসি ভাষায় অনুবাদ করা হলো তখন তার নাম দেওয়া হলো বাবরনামা। বাবর তার আত্মজীবনীতে সমকালীন ভারতের কোন হিন্দু রাজাকে সবচেয়ে বেশি শক্তিশালী শাসক হিসাবে বর্ণনা করেছেন? তো তিনি বিজয়নগর সাম্রাজ্যের শাসক কৃষ্ণদেব রায়কে সবচেয়ে শক্তিশালী শাসক হিসেবে বর্ণনা করেছেন, ঠিক আছে। তারপর বাবর কত খ্রিস্টাব্দে মারা যান? তো বাবর মারা গিয়েছিলেন 1530 খ্রিস্টাব্দে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মৃত্যুর পর বাবরকে প্রথমে আগ্রার আরামবাগে সমাহিত করা হলেও পরে তার ইচ্ছা অনুযায়ী কোথায় স্থানান্তরিত করা হয় তার দেহটাকে? তো পরবর্তীকালে আরামবাগ থেকে সেটাকে কাবুলে নিয়ে যাওয়া হয়। কাবুলের জায়গাটার নাম কি ছিল? বাগ-ই-বাবর, ঠিক আছে। বাগ কথার অর্থ হচ্ছে বাগান। বাবর কাবুলে এবং কান্দাহারে কোন কোন মুদ্রা চালু করেছিলেন? বাবর কাবুলে এবং কান্দাহারে বাবরি এবং শাহরুখ, ঠিক আছে, কাবুলের রূপোর মুদ্রা যেটা সেটাকে শাহরুখ বলা হতো, সেই দুই মুদ্রা চালু করেছিলেন, ঠিক আছে। তো এই ছিল 30টা প্রশ্ন, কিন্তু এখানে শেষে আমি তোমাদের একটা বাবরের প্রধান যুদ্ধসমূহের সংক্ষিপ্ত তালিকাটাকে একটু তোমাদের সামনে জিস্ট আকারে তুলে ধরছি, খুব ইম্পর্ট্যান্ট। বাবরের প্রধান যুদ্ধসমূহ, ঠিক আছে। দেখো এখানে দেখো প্রথমেই রয়েছে প্রথমেই রয়েছে পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। কার সাথে হয়েছিল? প্রতিপক্ষে কে ছিল? ইব্রাহিম লোদি। কে জয়লাভ করেছিল? বাবর জয়লাভ করেছিল। মানে ঠিক তার পরের বছর অর্থাৎ 1527 খ্রিস্টাব্দে খানোয়ারের যুদ্ধ হলো। কার সাথে হলো? মেবারের রানা সংগ্রাম সিংয়ের সাথে হলো, ঠিক আছে। কে জিতলো? বাবর জয়লাভ করলো। মনে রেখো সবগুলোতেই বাবরই জয়লাভ করেছিল। কার সাথে হয়েছিল এবং কি যুদ্ধে সে লড়াই করেছিল এবং কত সালে সেটা হয়েছিল সেইটা মনে রাখবে। অর্থাৎ এই 3টে জিনিস তোমাকে মনে রাখতে হবে, এইটা মনে না রাখলেও চলবে, কারণ তুমি জানো যে হ্যাঁ প্রত্যেক ক্ষেত্রেই বাবরই জয়লাভ করেছিল। দেখো তার পরের বছর অর্থাৎ 1528 খ্রিস্টাব্দে চাঁদেরি যুদ্ধ হয়েছিল। সেই চাঁদেরি যুদ্ধতে কার সাথে হয়েছিল? সেটা মেদিনী রায়ের সাথে হয়েছিল। এবং
1529 খ্রিস্টাব্দে ঘরঘোড়ার যুদ্ধ হয়েছিল এবং এটা কার সাথে হয়েছিল? আফগান এবং নুসরাত শাহ বাংলার সুলতান তার সাথে হয়েছিল। ঠিক আছে? তো এই যে ৪ টে পরপর ব্যাক টু ব্যাক যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন এবং ঠিক তার পরের বছর অর্থাৎ 29 এর পর তিনি কিন্তু মারা গিয়েছিলেন। দেখো এটা মনে রাখার একটা সহজ ট্রিক একটা মনে রেখো। সেটা হচ্ছে পানি পিয়া, খানা খায়া, চায় পিয়া আর একটা হচ্ছে ঘাড় গায়া। কি হলো? পানি পিয়া, খানা খায়া, চায় পিয়া, ঘাড় গায়া। হলো? বোঝা যাবে? মনে থাকবে? দেখো তোমরা সাধারণত তুমি চিন্তা করো দুপুর 12টার সময় একটা ব্যক্তি তোমার বাড়িতে এলো। তো তুমি তাকে ১ম এ কী দেবে? পানি দেবে, তাই তো? জল দেবে, জল খেতে দেবে। তারপর কিছুক্ষণ পর তাকে স্নান-টান করার পর তাকে কী দেবে? তাকে তারপর খাবার খেতে দেবে, অর্থাৎ খানা দেবে, তাই তো? তারপর সে বিকেলবেলা একটু কী করবে? চা খাবে, তাই তো? চাঁদেরই যুদ্ধ, চা খাবে। তারপর সে চাটা খাওয়ার পর বলবে, "বেশ এবারে আসি", মানে সে ঘর যাবে। তাহলে কত সুন্দরভাবে একটা স্টোরির আকারে এটাকে মনে রাখা যায় বলো তো? তাহলে ১ম এ কী করলো? পানিপথের যুদ্ধ অর্থাৎ পানি পিয়া, তারপর হচ্ছে খানা খায়া মানে হচ্ছে খানোয়ারের যুদ্ধ, তারপর হচ্ছে চাক পিয়া মানে হচ্ছে চাঁদেরই যুদ্ধ, তারপর হলো ঘাড় গায়া মানে হলো ঘরগড়া যুদ্ধ। ঠিক আছে? তাহলে পানি পিয়া, খানা খায়া, চায় পিয়া, ঘর গায়া। এই যে পরপর একদম ২৬, ২৭, ২৮, ২৯ পরপর এই যুদ্ধ কটার নাম মনে রাখবে এবং কার সাথে হয়েছিল সেটা যে এই জায়গাটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এই জায়গাটা ভালো করে খাতার মধ্যে তোমরা নোট করে নিও, হ্যাঁ? এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এটা সামনের দিনে পরীক্ষাতে তোমাদের প্রচণ্ড হেল্প করবে। ঠিক আছে? তো আজকে বাবরের এই কটা কোশ্চেনই আমি এনেছিলাম। তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে আমরা মুঘল সাম্রাজ্যের বাকি যে সম্রাটগুলো রয়েছে তাদের সম্পর্কেও আলোচনা করব। তো আজকে এই ৩০টা প্রশ্ন তোমরা সবাই ভালো করে মুখস্থ করে নাও। পরের দিন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? বেশ, বাই।